প্রিয় ছাত্রছাত্রীরা, ঘরে থাকি গণিত শিখি ক্লাসে স্বাগত সবাইকে। আজ আমরা আলোচনা করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এর আগের দুটো ক্লাসে আমরা উপপাদ্য 40 ও উপপাদ্য 41 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব উপপাদ্য 42 বা 42। চলো তাহলে শুরু করা যাক তৃতীয় পর্ব। প্রথমেই আমরা উপপাদ্য শুরু করার আগে কিছু জিনিস দেখে নেব। আমরা এখানে দুটো বৃত্ত আঁকলাম। এই দুটো বৃত্ত দেখো সম্পূর্ণ আলাদা। আরো এই ধরনের দুটো বৃত্ত আঁকি, যে এখানে দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে গেছে। এইভাবে আমরা দুটো বৃত্তের মধ্যে কতগুলো সম্পর্ক হয় তা দেখব। এইবার দেখো যে একটা বৃত্তের ভিতর আরেকটা বৃত্ত অবস্থিত, আর এই বৃত্তের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই দুটো বৃত্তের কেন্দ্র এক, এ দুটো এক কেন্দ্রীয় বৃত্ত। এরপরেও দেখো, এরপরে যে দুটো বৃত্ত হলো, এখানেও একটা বৃত্তের ভেতরে অন্য একটা বৃত্ত অবস্থিত, কিন্তু দেখো ভিতর থেকে একটা বৃত্ত অপর বৃত্তকে স্পর্শ করে আছে। এক্ষেত্রে আমরা বলবো যে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে আছে। আর এর পরের ছবিতে আসি, এখানেও দেখো, এখানে দুটো বৃত্ত পরস্পরকে বাইরের দিক থেকে স্পর্শ করে আছে। এক্ষেত্রে আমরা বলবো বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে আছে। তাহলে দুটো বৃত্তের মধ্যে 6 ধরনের সম্পর্ক হতে পারে। প্রথম, বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করবে না। দ্বিতীয়, পরস্পরকে ছেদ করে যাবে। তৃতীয়, পরস্পরকে একটা বৃত্ত অপর বৃত্তের মধ্যে অবস্থিত। চতুর্থ ক্ষেত্রে একটা বৃত্ত অপর বৃত্তের মধ্যে অবস্থিত, কিন্তু এক কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্রই এক। পঞ্চম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বৃত্তেরই একটা বৃত্ত অপর বৃত্তের ভিতরে অবস্থিত, কিন্তু পরস্পরকে ভেতর থেকে স্পর্শ করে আছে, অর্থাৎ অন্তঃস্পর্শ করে আছে। আর ষষ্ঠ বা শেষ ক্ষেত্রে তোমরা দেখলে যে একটা বৃত্ত পরস্পরের বাইরের দিক থেকে স্পর্শ করে আছে, অর্থাৎ বহিঃস্পর্শ করে আছে। এবার আমরা দেখি এই বহিঃস্পর্শ। এবার আমরা প্রথম ছবিতে চলে যাই। প্রথম ছবিতে আমরা স্পর্শক আঁকতে শিখেছি। আমরা প্রথম ক্ষেত্রে স্পর্শক আঁকলাম, বড় বৃত্তের স্পর্শক। এখানে আরেকটা স্পর্শক আঁকলাম, যেটা বড় বৃত্তেরও স্পর্শক, ছোট বৃত্তটারও স্পর্শক। আরেকটা স্পর্শক আঁকলাম শুধু ছোট বৃত্তের স্পর্শক। তাহলে এখানে 3টে স্পর্শক আঁকলাম। 3টে স্পর্শকের মধ্যে বিশেষত্ব কি না, এই দুটোর ক্ষেত্রে এই স্পর্শক আর এই স্পর্শকের ক্ষেত্রে দুটোই আলাদা বৃত্তের স্পর্শক, কিন্তু এই স্পর্শকটা হচ্ছে দুটো বৃত্তেরই স্পর্শক। তাহলে এই স্পর্শকের একটা নির্দিষ্ট নাম আছে, একে আমরা বলবো সাধারণ স্পর্শক। এই স্পর্শকের নাম দিলাম সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকের সংজ্ঞাটা জেনে নিই। আর এই দুটো বৃত্তের ক্ষেত্রে, এই বৃত্ত আর নিচের বৃত্তের ক্ষেত্রে কিন্তু কোনো স্পর্শক সাধারণ স্পর্শক আঁকা যাবে না। তাই ওই দুটো বৃত্ত আলোচনার বাইরে ওই দুটো বৃত্তকে আমরা মুছে দিই। তাহলে সাধারণ স্পর্শক কাকে বলছে না, একটি সরল রেখা দুটো বৃত্তকে স্পর্শ করলে তাকে সাধারণ স্পর্শক বলে। এই দেখো, এই স্পর্শক দুটো বৃত্তকেই স্পর্শ করেছে, তাহলে এটা হলো সাধারণ স্পর্শক। তাহলে এইগুলো লাগবে না, এগুলো মুছে দিলাম। এবার আমরা দেখব কতগুলো সাধারণ স্পর্শক আঁকতে পারি। প্রতি ক্ষেত্রে আমরা কতগুলো সাধারণ স্পর্শক আঁকতে পারি। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে কতগুলো সাধারণ স্পর্শক আঁকা যায় দেখি। না, আরো তোলার দিকে একটা আঁকা গেল, এইভাবেও একটা আঁকা যায়,
এদিক থেকেও আঁকা যায়। আর কিন্তু তোমরা দেখবে যে প্রথম ক্ষেত্রে আর কোনো সাধারণ স্পর্শক আঁকতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে মাত্র দুটো সাধারণ স্পর্শক আঁকা গেল। তৃতীয় ক্ষেত্রে একটা সাধারণ স্পর্শক এবং চতুর্থ ক্ষেত্রে তিনটে সাধারণ স্পর্শক আঁকা গেল। এইবার আমরা আলোচনার সুবিধার্থে এগুলোকে একটু ছোট করে নিই। ছবিগুলো আছে কিন্তু ছোট হয়ে আছে। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো দুটো স্পর্শক, এই দুটো স্পর্শক এক ধরনের আর এই দুটো স্পর্শক এক ধরনের। কি করে বলছি না, এই স্পর্শক, এই স্পর্শক আর এই স্পর্শক, এই দুটো স্পর্শকের দেখো একই দিকে দুটো বৃত্ত অবস্থিত। তাহলে সেক্ষেত্রে এই দুটো স্পর্শককে আমরা বলছি সরল সাধারণ স্পর্শক। আর এই দুটো বৃত্তের ক্ষেত্রে দেখো, এই দুটো স্পর্শকের ক্ষেত্রে এই দুটো বৃত্ত পরস্পর বিপরীত দিকে অবস্থিত। এই স্পর্শকের ক্ষেত্রে এই বৃত্ত একদিকে এবং এই বৃত্ত ঠিক অপোজিট দিকে অবস্থিত। একইভাবে এটা এই স্পর্শকের ক্ষেত্রে এই সাধারণ স্পর্শকে আমরা বলছি তির্যক সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শকের একই পাশে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাহলে স্পর্শকটিকে আমরা সরল সাধারণ স্পর্শক বলবো। আর সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলব। এবার আমরা দেখব যে কোনো ক্ষেত্রে এই প্রতিটা ক্ষেত্রে আমাদের কতগুলো মোট স্পর্শক, কতগুলো সরল সাধারণ স্পর্শক এবং কতগুলো তির্যক সাধারণ স্পর্শক সেটা আমরা হিসাব করব। প্রথম ক্ষেত্র ছেদ না করলে দেখতে পাচ্ছ মোট 4টা স্পর্শক আছে। সেখানে দুটো সরল স্পর্শক, প্রথম উপরটা ও নিচেরটা সরল সাধারণ স্পর্শক দুটো, আর এদিকে দুটো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ছেদ যদি না করে, দুটো বৃত্ত ছেদ না করলে। এবার যদি দ্বিতীয় ক্ষেত্রে আসি, দুটো বৃত্ত যদি ছেদ করে যায় সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে মোট দুটো স্পর্শক আছে এবং দুটোই সরল স্পর্শক। এক্ষেত্রে কোনো তির্যক সাধারণ স্পর্শক নেই। এবার আসি তৃতীয় ক্ষেত্রে, অন্তঃস্পর্শ করলে কিন্তু দেখতে পাচ্ছ একটাই স্পর্শক আছে এবং সেটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে অন্তঃস্পর্শ করলে একটাই স্পর্শক পাওয়া যায়, সেটা সরল সাধারণ স্পর্শক। আর বহিঃস্পর্শ করলে এক্ষেত্রে তিনটে স্পর্শক পাওয়া যায়, তার মধ্যে দুটো সরল সাধারণ স্পর্শক আর একটি তির্যক সাধারণ স্পর্শক। এবার চলো আমরা উপপাদ্য শুরু করি। আজকের আলোচ্য বিষয় উপপাদ্য 42। কি দেয়া আছে না, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো তাহলে দুটো বৃত্ত এঁকে ফেলি যারা পরস্পরকে স্পর্শ করছে। তাহলে এখানে প্রথম আমরা দুটো বৃত্ত আঁকলাম যারা পরস্পরকে কি স্পর্শ করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ না, বহিঃস্পর্শ করছে। আমরা বৃত্ত দুটি কেন্দ্র নাম দিয়ে দিলাম। বড় বৃত্তটি এ কেন্দ্রীয় বৃত্ত এবং ছোট বৃত্তটি বি কেন্দ্রীয় বৃত্ত, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে। এটা তো গেল বহিঃস্পর্শ। তাহলে অন্তঃস্পর্শের ছবিটাও এঁকে নিই। এখানে দুটো বৃত্ত আঁকলাম যাদের কেন্দ্র এ বি, আগের মতোই বড় বৃত্তের কেন্দ্র এ, ছোট বৃত্তের কেন্দ্র বি, এবং তারা পরস্পরকে পি বিন্দুতে অন্তঃস্পর্শ করছে। তাহলে দুটো ছবি একই। একটা ছবিতে পি বিন্দুতে বহিঃস্পর্শ করছে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত, আর অন্য ছবিতে পি বিন্দুতে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। ওইটাই লিখে ফেলি প্রদত্ততে। কি লিখছি না, যেটা এঁকেছি সেটাই লিখেছি। এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে কি না, এ পি বি সমরেখা। বলা হয়েছে স্পর্শবিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে, মানে এ বি যোগ করলে পি বিন্দু তার উপর অবস্থিত হবে। সেটাই প্রমাণ করার জন্য এ পি বি সমরেখ, এটাই প্রমাণ করতে হবে। সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থিত। এবার অঙ্কনের ক্ষেত্রে আছে, দেখো কি অঙ্কন করছি না, আমরা
এপি যোগ করলাম আর বিপি যোগ করে দিলাম। তাহলে এই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও যোগ করে নিই। আগে প্রথমে বিপি যোগ করছি এক্ষেত্রে, তারপর এপি যোগ করলাম। তাহলে অঙ্কন যেটা অঙ্কন করলাম সেটা লিখে নিই, এপি ও বিপি যোগ করলাম। এবার আমাদের প্রমাণ। চলো ছবিটা দেখে এগুলো মুছে নিই। এবার প্রমাণ। প্রমাণে কি না, দেখতে পাচ্ছ এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে। এবার তোমরা একটু আগেই তোমাদের বলেছি যে পরস্পরকে স্পর্শ করলেই আমরা একটা একটা স্পর্শক পাবো, সাধারণ স্পর্শক। তাহলে সেই রকম সাধারণ স্পর্শক একটা এঁকে নিলাম, পি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক পাবো, সেই স্পর্শক এঁকে নিলাম। তাহলে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, নাম দিলাম কি না এসটি। তাহলে নাম দিয়ে দিলাম এসটি। এবার এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এবার আসি। এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক। দেখো এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক, আর এপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এর ক্ষেত্রেও দেখো এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক আর এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 40 অনুযায়ী এপি লম্ব এসটি, কারণ তোমরা লিখে দেবে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এবার আসি বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে। বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও এসটি স্পর্শক, আর এক্ষেত্রে বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এক্ষেত্রে বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি কি না বিপি লম্ব এসটি। তাহলে কি হলো, পি বিন্দুতে দেখো পি বিন্দুতে এপি লম্ব এসটি, আবার পি বিন্দুতে বিপি লম্ব এসটি। ওইটা লিখে ফেলি যে এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব। তাহলেই আমরা বলতে পারি কি না এপিবি সমরেখ প্রমাণিত হয়ে গেল। এবার চলো বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজে এইটা প্রমাণ করবে, যদি এম কেন্দ্রীয় ও এন কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে আর বিন্দুতে স্পর্শ করে, তাহলে প্রমাণ করো যে এম এন ও আর সমরেখ। তাহলে দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত।